নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব ছোট কিন্তু চমৎকার গল্প। গল্পের নাম ফেরারি। শুনতে থাকুন আজকের গল্প ফেরারি। আমি ফেরারি বটে, তবে তেমন কোনো খারাপ কাজ করিনি। ফেরার হতে হলো সন্তোষবাবুর ভয়ে। কানাঘুষো শুনেছি সন্তোষবাবু আমাকে পেটানোর জন্য এবং প্রয়োজনে খতম করে দেওয়ার জন্য গুন্ডা লাগিয়েছেন। শৈশব আমি মারপিট করিনি, ওসবকে আমি বড্ড ডরাই। সন্তোষবাবু হলেন ঠিক সন্তোষবাবুদের মতোই। দেশে সব সন্তোষবাবুরা আমার চেনা নন, কিন্তু ইনি বড্ড ঝাঁঝালো লোক। একসময় দারুণ গুন্ডা ছিলেন, ঠিকাদারি করতেন, পলিটিক্সে নেমেছেন, বুড়ো বয়সে প্রমোটারি করেন। মেলা সাগরেদার অনুচর আছে। আমাদের বাড়িটা উনি ডেভেলপ করে হাই রাইজ করাবেন বলে চেয়েছিলেন। আমরা রাজিও হয়েছিলাম। বাবার আমলের বাড়ি, মেরামতির অনেক খরচ। এদিকে আমার চাকরি নেই, কোনো রকমে বাপুর বাবার ফটোকপি মেশিনটা চালিয়ে আর দুটো টিউশানি করে আমার আর মায়ের চলে। বাবা মারা যাওয়ায় মায়ের প্রাপ্য পেনশনও কমে গেছে। এই অবস্থায় বাড়িটাই আমাদের সম্বল। প্রথম কথা হয়েছিল সন্তোষবাবু আমাদের একটা ফ্ল্যাট আর নগদ 5 লাখ দেবেন। তারপর বললেন ফ্ল্যাট দিলে 2 লাখের বেশি দিতে পারবেন না। ইদানিং বলছেন এসব হাইফাই ফ্ল্যাটে আমাদেরকে রাখা যাবে না, সুতরাং ফ্ল্যাট নয়, উনি ওই 5 লাখই থোক দেবেন। বলা বাহুল্য আমরা অর্থাৎ আমি আর মা রাজি হইনি। সন্তোষবাবু এতে খুব চটে যান এবং বলে যান আচ্ছা দেখবো কোনো। আমরা বংশানুক্রমে কাপুরুষ। আমার বাপ ঠাকুরদা কেউই জীবনে কোনো বীরত্বের কাজ করেছেন বলে শুনিনি। বাবা এতটাই নিরীহ ছিলেন যে মিনমিন করা ছাড়া তাকে কেউ কোনো কথাই বলতে শোনেনি। মা অবশ্য খুব একটা ভীতু নয়, কিন্তু ছেলের নিরাপত্তার কথা ভেবেই মায়ের মুখ শুকোলো। আমাকে বলল তুই কদিন বরং মামার বাড়িতে গিয়ে থেকে আয়। সন্তোষ যদি গুন্ডা লাগায় তবে তো বড় বিপদ হবে বাবা। সন্তোষবাবু গুন্ডা লাগাবেন এটা আমার মনে হয়নি, কারণ আমার মতো ভীতু আর কাপুরুষকে টিট করবার জন্য গুন্ডার দরকার নেই। যে কেউই পারে। গুন্ডা লাগালে আমাকে সম্মানই দেওয়া হবে। কিন্তু মায়ের কাছে পাড়ার মানুষজনের যাতায়াত আছে। মা মহিলা সমিতি টমিতি করে, গরিব পথ শিশুদের লেখাপড়া শেখানোর একটা পাঠশালা গোছেরও আছে মায়ের, আর গান শেখানোর একটা স্কুলও খুলেছে মা। এসব থেকে আয় হয় যৎ সামান্যই, কিন্তু তাদেরই কোন সূত্র থেকে মা খবর পেল সন্তোষবাবু গুন্ডা নিয়োগ করেছেন। তার গুন্ডারা আমাকে আর মাকে প্রথমে ভয় দেখাবে, তারপর উচ্ছেদ করবে। মা আমাকে বলল পালিয়ে যা বাবা, পালিয়ে যা। কিন্তু বাড়ি বেদখল হলে আমাদের কি হবে মা? বাড়ির চেয়ে প্রাণ অনেক বড় বাবা। আগে তো প্রাণে বেঁচে থাক, বাড়ির কথা ভাবা যাবে পরে। এই পাড়াতেই আমার জন্ম, সুতরাং বন্ধু বান্ধব বড় কম নেই। তারা শুনে হই হই করে উঠল পালাবি কেন, আমরা আছি কি করতে? কিন্তু বন্ধুদের ভরসায় মা আস্থা রাখতে পারল না। আমাকে বলল তোর বন্ধুরা রুখে দাঁড়ালে হাঙ্গামা হবে বাবা, তাতে সন্তোষের রাগ বাড়বে বই কমবে না। গুলি বন্দুকের দিন পড়েছে বাবা, হাঙ্গামায় দরকার নেই, গা ঢাকা দেওয়াই ভালো। বন্ধুদের সঙ্গে পরামর্শ করেছিলাম কোথায় পালানো যায় তা ঠিক করতে। এমন সময় শিবু বলল তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখতে পারি যেখানে সন্তোষ তোকে 7 জন্মেও খুঁজে পাবে না। শিবু কিছু ভেঙে বলেনি, সে একটু কম কথার মানুষ। পরদিন একখানা সুটকেসে
জামা কাপড় ভরে নিয়ে ভোরবেলাতে শিবুর সঙ্গে হুগলির এক প্রত্যন্ত গাঁয়ে হাজির হলাম। কার বাড়ি যাচ্ছি জিজ্ঞেস করায় শিবু শুধু বলেছিল, সে আছে, তুই চিনবি না, তবে ভালো লোক। দেবীপুর। দেবীপুর দিব্যি শাঁসালো জায়গা, গা বলে মনে করবার জো নেই। পাকা বাড়ি টাড়ি মেলাই আছে। রিক্সায় চেপে ডাইনে বাঁয়ে বার কয়েক মোড় নিয়ে যে বাড়িতে হাজির হলাম, তার সামনে এবং চারিদিকে দিব্যি বাগান, মাঝখানে লাল দোতলা বাড়ি, লাগোয়া পুকুর। এক সধবা মহিলা বেরিয়ে এসে হাসি মুখে বললেন, এসো বাবা এসো। অচেনা জায়গায় গেলে আমি লজ্জায় মরি, তবে বাড়িতে বিশেষ লোকজন নেই। মনে হলো ভদ্রমহিলা একাই থাকেন। শিবু চুপি চুপি বলল, তুই কে বা কি জন্য এসেছিস তা বলবার দরকার নেই। ইনি সম্পর্কে আমার পিসি হন। আমি বলেছি তুই আইএএস পরীক্ষা দিবি বলে লেখাপড়া করতে নিরিবিলিতে কটা দিন থাকতে চাস, ব্যাস, এর বেশি কিছুই বলবি না। দুপুরে ভাত খেয়ে শিবু চলে গেল। পিসি বললেন, বাবা, নতলায় কেউ থাকে না, পূব দক্ষিণের ঘরে তুমি বেশ একা একা থাকতে পারবে বাবা, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। করলো না। দোতলার ঘরখানায় দিব্যি শুয়ে বসে আমার সময় কাটতে লাগলো। ঘরে একটা বুক সেলফে কিছু বই ছিল। সময় কাটাতে সেই বই একটা বের করে আমি পড়তে থাকি। সরোজ দত্ত নামে একজন প্রাক্তন নকশাল নেতার লেখা। খুললাম সব কথাবার্তা ছাপা আছে তাতে। গালাগালো। পরদিন আর একটা বই টেনে নিয়ে পড়তে গিয়ে দেখি বইয়ের টাইটেল পেজে রবারের স্ট্যাম্পে একটা নাম মুদ্রিত রয়েছে, সন্তোষ কুমার দাস। দেখেই চমকে উঠলাম। আরো ভয়ের কথা, নামের নিচে ঠিকানাটাও ছাপা, এবং সেটা সন্তোষবাবুর কলকাতারই ঠিকানা। তার সঙ্গে বাড়ির সম্বন্ধ যে কি তা আমি বুঝতে পারলাম না। দুপুরে খেতে বসে পিসিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, সন্তোষবাবুকে আপনি কি চেনেন পিসিমা? পিসি গম্ভীর হয়ে বললেন, চিনি বাবা, উনি আমার স্বামী, তবে সম্পর্ক নেই। শুনে তো আমার ভিড়মি খাওয়ার জোগাড়। এই যে বাঘের করে ঘোগের বাসা। পিসি ছলো ছলো চোখে যা বললেন তার মানে দাঁড়ালো 25 বছর আগে সন্তোষ দাসের সঙ্গে তার বিয়ে হয়। বছর 10 তারা সুখে ঘরও করেছেন, ছেলে মেয়েও আছে 2টি। কিন্তু তারপরে সন্তোষ তাকে ত্যাগ করে চলে যায়, কলকাতায় গিয়ে আরো একটি বিয়ে করে। দীর্ঘদিন সম্পর্ক নেই। আদালতে বছর 5 মামলা চলেছিল, ডিভোর্সও হয়ে গেছে। সন্তোষ খোরপোশ বাবদ এই বাড়ি, কিছু চাষের জমি আর কয়েক লাখ টাকা নগদ দিয়ে মিটিয়ে নিয়েছে। তুমি ওকে চেনো বাবা? হ্যাঁ হ্যাঁ চিনি, আমাদের পাড়াতেই থাকেন। শুনি ওর নাকি খুব বদনাম, প্রমোটারি করে অনেক পয়সাও করেছেন, কিন্তু লোকে ওর নামে ভালো কথা বলে না। শিবুই সব বলে এসে আমাকে। পিসিমা, আপনার ছেলে মেয়েরা কোথায়? দুজনেই হোস্টেলে। ছেলে খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স নিয়ে বিয়ে পড়ে। তুমি কি করো বাবা? আইএএস তো কঠিন পরীক্ষা। তা এখানে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? না না, বরং উড়ে এসে জুড়ে বসাতে আপনারই ঝামেলা পিসিমা। না না বাবা, আমি একাই থাকি, আর সেটাই কষ্ট। বরং তুমি এসে আছো বলে ভালো লাগছে। একা থাকলে তো অনেক সময় রান্নাই করি না, ছিঁড়ে মুড়ি খেয়েই কাটিয়ে দিই। কারোর জন্য কিছু করতে না পারলে সময় কি কাটতে চায়? তা তোমার পরীক্ষা কবে বাবা? ভারী মুশকিলে পড়লাম। আসলে আইএএস পরীক্ষা মাঝখানে আগেই হয়ে গেছে। আমি পরীক্ষাও দিয়েছি, চান্স পাওয়ার কথা নয়, কারণ পরীক্ষা খুব একটা ভালো দিইনি। কিন্তু কথাটা তো পিসিকে বলা যায় না। বললাম,
এই তো কিছুদিন পরেই। মোবাইল ফোন হাতে থাকায় মায়ের সঙ্গে আর বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখা যাচ্ছে। সন্তোষের গুন্ডারা এখনো আসেনি, তবে সন্তোষবাবু নিজেই নাকি মাকে ফোন করে বলেছেন টাকাটা তিনি আর একটু বাড়িয়ে দেবেন। মা বলেছে টাকা নয়, ফ্ল্যাট, এবং সেই সঙ্গে কিছু টাকা না দিলে বাড়ি ছাড়বে না। বন্ধুরা অবশ্য বলেছে চিন্তা করিস না, আমরা মাসিমাকে পাহারা দিচ্ছি, সন্তোষ কিছু করতে পারবে না। দিন পাঁচেকের মাথায় এক শুক্রবার বিকেলে একটা ব্যাগ কাঁধে করে চিমচাম চেহারার স্মার্ট একটা মেয়ে এসে হাজির। সুন্দরী টুন্দরী তেমন নয়, কিন্তু ভারী ধারালো চেহারা, একটু বেপরোয়া ভাব। মুখের আদলে সন্তোষবাবুর ছাপ স্পষ্ট দেখে বুঝলাম এই হলো পিসির মেয়ে। মা মেয়েতে কি কথা হয় তা জানবার জন্য আমি সিঁড়ি বেয়ে নেমে একটু আড়াল হয়ে শুনলাম। মা, সেসব অবধি কি তুমি পেইং গেস্ট ডাকতে চলেছ? দূর বোকা, পেইং গেস্ট ডাকতে যাব কেন? ও তো শিবুর বন্ধু, পরীক্ষার পড়া করতে কয়েকদিনের জন্য এসেছে। সামনেই ওর আইএএস পরীক্ষা। আইএএস? সে তো 1 মাস আগে হয়ে গেছে মা। আমার বন্ধুর দাদাই তো পরীক্ষা দিল এবার। তাহলে বোধহয় সামনের বার দেবে। দুম করে কাকে বাড়িতে ঢোকালে বলো তো? পলিটিক্সের লোক নয় তো? ওরে না না, ছেলেটা ভারী ভালো, খুব ঠান্ডা আর ভীতুও। তুমি কত মানুষ চেনো মা? আমি তাড়াতাড়ি উপরে উঠে এলাম। একটু ঘাবড়েই গেছি, মেয়েটা যা চালাক তাতে ধরা না পড়ে যায়। রাতে খাবার টেবিলে দুরু দুরু বুকে গিয়ে বসলাম। মেয়েটা উল্টো দিকে চেয়ারে বসে খুব তীক্ষ্ণ চোখে আমাকে লক্ষ্য করছিল। পিসি পরিচয় করিয়ে দিতেই প্রশ্ন করল, আইএএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন? হ্যাঁ, কোনো ক্রমে বললাম। আপনার সাবজেক্ট কি? ফিজিক্স। মাস্টার্স করেছেন? হ্যাঁ। কোন ইউনিভার্সিটি? কলকাতা। পিসি একটু আড়াল হলে আমি আর মিথ্যেটা জ্বালিয়ে যেতে পারলাম না। হঠাৎ কেন যেন বলেই ফেললাম, আসলে কিন্তু আমি এবারই আইএএস দিয়েছি। রুকুজকে মেয়েটা বলে, এবার দিয়েছেন? তাহলে যে মা বলল। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা আপনাকে খুলে বলতে চাই, ভয় পাবেন না, আমি একটু বিপদের মধ্যে আছি। বেশ, ঠিক আছে, খাওয়ার পর ছাদে আসুন। সেই রাতে ছাদে বসে মেয়েটার কাছে কেন সেসব কথা খুলে যে বললাম তা আজও জানি না। মনে হলো গোপনীয়তাটা আমি আর বহন করতে পারছি না, পাপ বোধে কষ্ট পাচ্ছি। মেয়েটা দারুণ স্মার্ট, সব শুনে বলল, আমার বাবা যে খুব হার্টলেস মানুষ আমি তা জানি। আমার বা দাদার প্রতি ওর কোনো সেন্টিমেন্টও নেই, কিন্তু আপনি ওকে যতটা ভয় পাচ্ছেন উনি কিন্তু ততটা ভয়াবহ নন। আপনার ভয়টাই ভুল। ওর হাতে কিন্তু কিছু খুনে গুন্ডা আছে। আহা, আমি আপনাকে হিরো হয়ে মারপিট করতে বলছি না তো। আপনি বাবাকে যে ভয় পান সেটা বাবা টের পেয়ে গেছে বলেই ভয় দেখাচ্ছে। এনিওয়ে, আমি আপনাকে হেল্প করব। এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। মেয়েটার নাম বকুল। সোমবার সকালে হোস্টেলে ফিরে যাওয়ার আগে বেশ কয়েকবার দেখা হলো আমার সঙ্গে। হাসি মুখে এবং সহৃদয়তার সঙ্গেই কথা বলল সে। যাওয়ার আগে বলে গেল, শুনুন, বাবার সঙ্গে আমার কথা হয়েছে। বাবা আপনাদের একটা ফ্ল্যাট আর 6 লাখ টাকা দেবে। বেলা 11টার সময় আপনার ফোনে ফোন করবে। হ্যাঁ, ঠিক বেলা 11টাতে সন্তোষবাবুর কল এলো আমার মোবাইলে। হ্যালো, কি হে, তুমি তো কখনো আমাকে বলনি যে আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধুত্ব আছে। মানে উনি যে আপনার মেয়ে তাই তো জানতাম না, উনি বলেননি। হ্যাঁ হ্যাঁ, তাই বুঝি, তা হবে। বাবা হিসেবে আমি অবশ্য ওদের প্রতি কর্তব্য করতে পারিনি, তাই বোধ হয় পিতৃ পরিচয়টা গোপন রাখে। যাই হোক,
তোমাদের সঙ্গে আমি একবার বসতে চাই। বাড়িটা নিয়ে আমি নতুন করে চুক্তি করবার কথা ভাবছি। অনেক ধন্যবাদ। ভালো কথা, তুমি নাকি এবার আইএএস দিয়েছ? হ্যাঁ, ভেরি গুড। এসব আমার জানা ছিল না। একটা নিশ্চিন্তির শ্বাস ফেলে আমি বললাম, ওটা তেমন কিছু ব্যাপার নয়। সব বেকারই তো চাকরির জন্য চেষ্টা করে। আমি শুনেছি তুমি ব্রাইট ছাত্র। অবশ্য সেটাও আমার জানা ছিল না। আমি লেখাপড়ার জগতের লোক নই। যাকে, আই উইশ ইউ সাকসেস। সামনের শুক্রবার আমি কন্ট্রাক্ট ড্রাফট নিয়ে তোমাদের বাড়ি যাব। ঠিক আছে। কিন্তু ঠিক ছিল না। কলকাতায় ফিরে আসবার পরে সেই রাতেই আমি বকুলের ফোন পেলাম। হ্যালো হ্যালো, পার্থবাবু বলছেন? হ্যাঁ, আমি বকুল। হ্যাঁ বলুন। আপনার বাবা আমাদের শর্ত মেনে নিয়েছেন, জানেন বোধ হয়। অত নিশ্চিন্ত হবেন না, বাবাকে আমি আপনার চেয়ে একটু বেশি চিনি। শুনুন, সুশান্ত চৌধুরী নামে একজন অ্যাডভোকেট আছেন। তিনি আমার বাবারই বন্ধু। ফোন নম্বর দিচ্ছি, ওর সঙ্গে কথা বলুন। ওর গাইডেন্স ছাড়া কোনো কাগজে সই করবেন না যেন। এ কি, আপনি আবার আমাকে নার্ভাস করে দিচ্ছেন? এত বোকা একটা লোক। এত বোকা আপনি? যদি আইএএসে সিলেক্টেড হন তাহলে কি হবে বলুন তো দেশটার? আমি হেসে ফেললাম। কথাটা মনে থাকে যেন, সুশান্ত চৌধুরী। সুশান্ত চৌধুরী যে এলেবেলে উকিল নন তা বুঝতে দিন চারেক সময় লাগলো। শুক্রবার সন্তোষবাবু যখন আমাদের বাড়িতে কন্ট্রাক্ট সই করাতে এলেন, তখন সুশান্ত চৌধুরী তাকে আধ ঘন্টার মধ্যে নাস্তা নাবুদ করে পেড়ে ফেললেন। সেই সবতি ফ্ল্যাট ছাড়াও 10 লাখ টাকা দিতে রাজি হতে হলো সুশান্তবাবুকে। আর দিন 7 বাদে পাকা চুক্তিপত্র সই হলো। সুশান্ত চৌধুরী কোনো ফিও নিলেন না। বললেন, আরে বকুল তো আমার মেয়েই, তার হয়ে কাজ করে দিয়েছি, ফিস কিসের? বলা বাহুল্য, আমি আইএএস হইনি। সেটা বকুলকে জানাতেই সে বলল, সো হোয়াট, এমনি পড়লেই তো হয়। পারবো? খুব পারবেন। সঙ্গে ল পড়ুন। আচ্ছা ঠিক আছে। আজকাল প্রতি শনিবারই দেবীপুরে যেতে হয়। ওইখানে বকুলও আসে। কি যে হবে তাকে জানে। কি যে হবে তা বোধ হয় আমরা অনুমান করতে পারি। হবে যা হোক, ভালোই হবে। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং যারা নিয়মিত আমাকে কমেন্ট করে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব খুব ভালো থাকুন, সাথে থাকুন আর অপেক্ষায় থাকুন পরের গল্পের। ফিরে আসছি খুব শিগগির।